বন্ধুরা, ১.৫ বছরের একটা ছেলে তার গ্রাম থেকে হেঁটে চলে যায় আরেক গ্রামে। দ্বিতীয় গ্রামটা যা প্রায় ১.৫ কিলোমিটার দূরে। বন্ধুরা, বয়সটা দেখুন শিশুটির, কতটুকুই বা বয়স, আর সে একটা পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সেখানে খুব জোরে জোরে কাঁদতে থাকে। যখন সেখানে সে কাঁদে তখন সেই গ্রামের কিছু লোক খুব অবাক হয়ে যায় যে এই ছেলেটাকে তো গ্রামে আগে কখনো দেখা যায়নি, এই ছেলেটা কোথা থেকে এলো। আর সেই ছেলেকে জিজ্ঞাসা করতে থাকে যে বাবা কি হয়েছে। তখন সে বলে, আমার শরীর এখানে এই পুকুরের নিচে মাটির নিচে চাপা পড়ে আছে আর আমি সেটা দেখতে চাই। আপনি একবার ভেবে দেখুন, ১.৫ বছরের একটা শিশু এইভাবে কি করে বলতে পারে? এটা তো একেবারেই অদ্ভুত একটা ব্যাপার হয়ে যায়, তাই না? যেখানে সাধারণত বাচ্চারা ২ বছর বয়সে ভালো করে কথা বলতে শেখে, সেখানে এই ছেলে ৬ মাস বয়সে হাঁটতে শুরু করেছিল, মানে পা ফেলতে শুরু করেছিল। খুবই অবাক করা আর আশ্চর্যের বিষয় ছিল। আর এটা ভাববার বিষয় যে ১.৫ বছরের একটা শিশু কিভাবে ১.৫ কিলোমিটার হেঁটে যেতে পারে, আর তাও একটা অচেনা গ্রামে গিয়ে একটা পুকুরের ধারে দাঁড়িয়ে পড়ে। আর বন্ধুরা, সেখানে সত্যি ওই শিশুটির শরীর চাপা ছিল। খুব আশ্চর্যের আর চমকে দেওয়ার মতো ব্যাপার। যখন পুরো ঘটনাটা বা পুরো গল্পটা শুনবেন তখন আপনাদের মনে হবে একেবারে অবিশ্বাস্য যে এমনও কিভাবে হতে পারে। এটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করা গল্প আর আপনাদের জাগ্রত করার মতো। এই গল্পটা কোথা থেকে শুরু হয় চলুন আপনাদের গল্পের দিকে নিয়ে যাই। তার আগে একবার অনুরোধ করব, আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কৈলাসা বর্ডারের কাছে একটা মানকশিরি গ্রাম আছে। মানকশিরি গ্রামে এক ছেলের জন্ম হয়। এই ছেলের জন্ম হয় আর বাড়ির লোকজন খুব খুশি হয়ে যায়। আর এই ছেলের জন্মের ৪ দিন পরেই এই ছেলের বাবার রেলওয়েতে সরকারি চাকরি হয়ে যায়। তখন সবাই খুব খুশি হয়ে যায় যে আমাদের ছেলে কত ভাগ্যবান যে আমাদের পরিবারের সদস্য সরকারি চাকরি পেয়েছে। বন্ধুরা, এরা বঘেল। এখন যখন বাবা সরকারি চাকরিতে ঢুকে যায় তখন এক ব্রাহ্মণকে ভোজন করানো হয় আর সেই ব্রাহ্মণ এই ছেলের নাম রাখে লোমশ। লোমশ নাম রাখে আর লোমশ আস্তে আস্তে বড় হতে থাকে। লোমশের জীবন এগিয়ে যেতে থাকে। বন্ধুরা, খুব আশ্চর্যের ব্যাপার ছিল, যখন লোমশ জন্মায় তখন সাধারণ বাচ্চাদের তুলনায় ওর ওজন বেশি ছিল। একটু বড় হতেই সে খুব তাড়াতাড়ি বসতে শিখে যায়। আর লোমশ যখন ৬ মাসের হয় তখন সে হাঁটতে শুরু করে। বাড়ির লোকেরা প্রসাদ বিতরণ করে। অনেকবার ছেলেটার নজরও কাটানো হয়, যে খুব অবাক করা ব্যাপার। আমাদের ৬ মাসের বাচ্চা হাঁটতে শুরু করেছে। পুরো গ্রামের লোক দেখতে আসতো যে ৬ মাসের ছেলে কিভাবে হাঁটছে। এখন গ্রামের লোকজন যখন দেখতে আসে তখন সবাই নিজেদের চোখে দেখে। তবে লোমশ যেমন তাড়াতাড়ি হাঁটতে শিখেছিল তেমন তাড়াতাড়ি কথা বলতেও শিখে যায়, মানে কথা বলাও তাড়াতাড়ি শিখে যায়। লোমশের গ্রাম মানকশিরি থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে মজলা গ্রাম। মজলা গ্রাম ১.৫ কিলোমিটার দূরে, আর তাদের যে আড্ডা বা যানবাহনের একটা জায়গা রয়েছে সেটা একটাই, কারণ এই ২ গ্রামের দূরত্ব বেশি নয়, তো ২ গ্রামের লোকেরা একই জায়গায় আসে। এখন একদিন এই লোমশ নামের ছেলেটি ১ বছরের হয়ে যায়, যে ৬ মাস থেকেই হাঁটতে শুরু করেছিল, তো ১ বছর বয়সে সে আরও জোরে হাঁটবে। তখন একটি ধুতি কুর্তিওয়ালা বৃদ্ধ লোক সেখানে যানবাহনের জন্য দাঁড়িয়েছিল আর ওর বাড়ি কাছেই ছিল। তখন লোমশ সেই বৃদ্ধ ব্যক্তির পায়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, দাদু দাদু, তুমি আমার দাদু। তখন সেই ব্যক্তি পা সরিয়ে বলে, কোন বাচ্চারে, পায়ে কেন জড়িয়ে ধরেছিস? তখন লোমশ বলে, তুমি আমাকে চিনলে না, আমি তোমার নাতি। তখন সেই বৃদ্ধ ব্যক্তি খুব অবাক হয়ে যায় আর আদর করে ছেলেটাকে সরিয়ে বলে, বাবা তোমার কোনো ভুল হচ্ছে, আমি তোমার দাদু কোথা থেকে হব? তখন লোমশ বলে, দাদু আমি রবীন্দ্র। এইভাবে কথা বলে, যদিও তখনও লম্বা বড় কথা বলতে পারতো না। এই কথা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি হতবাক হয়ে যায়। সে যেখানে যাচ্ছিল সেখানেও যায় না, সোজা নিজের বাড়ি চলে যায়। এরপর লোমশ সব সময় সেই আড্ডার দিকে নজর রাখত, কারণ ১ বছর থেকে ১.৫ মাস ২ পেরোতেই সেই বাড়ির লোককে বলতে শুরু করে যে আমি তোমাদের ছেলে নই। ৬-৭ মাস বয়সেও মায়ের বুকে দুধ খাওয়া ছেড়ে দেয়, বলে আমি তোমার দুধ খাবো না, আমার ভালো লাগে না।
বোনদের কাছ থেকেও দূরে থাকতো। অনেকগুলো বোন ছিল, বলতো আমি তোমাদের কাছে থাকতে চাই না, তোমার গা থেকে বাজে গন্ধ আসে, তুমি ভালো না। এই সমস্ত চলতেই থাকে। এখন লোমশ সব সময় সেই আড্ডার দিকেই নজর রাখত। হঠাৎ একদিন সেখানে এক পুলিশ আসে। তখন লোমশ গিয়ে তাকেও ধরে ফেলে আর বলে, বাবা কেমন আছো? তখন সেই পুলিশও অবাক হয়ে যায় আর বলে, বাবা তুমি কার ছেলে? তখন লোমশ বলে, বাবা আমি তোমার ছেলে, আমি রবীন্দ্র, তোমরা আমাকে চিনতে পারছো না কেন? এখানে তখন সেই পুলিশও নিজের পা সরিয়ে নেয়, কারণ সেই ছেলেটি সবার পায়ের সাথে লেপ্টে যেত, কারণ সেখানে সবারই বা যানবাহনে জায়গা ছিল ওদের বাড়ির কাছে। তাই সারাদিন দরজার কাছে বসে বসে তাকিয়ে থাকতো, কে আসছে কে যাচ্ছে এইসবই দেখতো। এখন সেই ছেলেটি ওই দাদারও আর ওর বাবারও পা ধরেছিল। অবাক করার বিষয় ছিল যে যিনি বৃদ্ধ ব্যক্তি আর এই পুলিশ দুজনেই বাবা ছেলে ছিল, আর এই ছেলেটি ওই পুলিশকে নিজের বাবা বলে মেনেও নিয়েছিল। এরপর সেই পুলিশ তাকে বুঝিয়ে ওর বাড়ি পৌঁছে দেয় আর নিজেও নিজের বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে নিজের বাবাকে বলে, বাবা আজ তো একটা আশ্চর্যের ঘটনা ঘটেছে। যে মানবশিরি গ্রাম আছে না, ওখানকার একটা ছেলে বয়স হবে ওই 1 বছরের মতো, কারণ ও জানতো না। সেই ছেলেটি আমার পা ধরে বলল, বাবা আমি তোমার রবীন্দ্র, তোমার ছেলে, আমাকে তোমার সাথে বাড়ি নিয়ে চলো। আমি তো হতবাক হয়ে গেলাম। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলে, 3 দিন আগে এই একই ঘটনা আমার সাথেও ঘটেছিল, একটা ছোট্ট ছেলে আমার পা ধরেছিল। তখন বাবা ছেলে কথা বলে আর ভাবে, চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি। কিন্তু বন্ধু, দেখা করার আগেই কি হয়, পরদিন সেই লোমশ যে ছিল 1 বছর কয়েক মাসের, সে বাড়ি থেকে হেঁটে বেরিয়ে যায়। কারণ সব সময় ওর বাড়ির লোকেরা বলতো, এই তো সারাদিন বাড়ির বাইরেই তাকিয়ে বসে থাকে। আপনারা একবার ভেবে দেখুন, 1 বছর কয়েক মাসের বাচ্চা অবাক করার মতো কথা বলতো, আবার হাঁটতো। বন্ধুরা, সে পুরো পথ মেপে মেপে গিয়ে পৌঁছায় সেই গ্রামে, মজলা গ্রাম, যে গ্রামে দুজনের পা ধরেছিল। সেখানে গিয়ে সে একটা পুকুরের ধারে দাঁড়িয়ে খুব জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন সেই গ্রামের কিছু মহিলা আসে আর বলে, বাবা তুমি কার ছেলে, কেন কাঁদছো? তোমাকে তো আমরা প্রথমবার দেখছি, কি হয়েছে তোমার? তখন সে কাঁদতে কাঁদতে বলে, মা আমার শরীর এখানে এই মাটির নিচে চাপা দেওয়া আছে। মহিলারা খুব অবাক হয়ে যায়, ভাবে এটা কি করে সম্ভব, তুই তো বেঁচে আছিস। সে আর বেশি কথা বলে না। তখনই সেখান থেকে সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়, যার সদস্যদের সে পা ধরেছিল সেখানে। ওই বাড়িতে গিয়ে সরাসরি নিজের দাদার কাছে গিয়ে বসে পড়ে আর বলে, বাবা আমি এসে গেছি, এবার আমি তোমার কাছেই থাকবো। তখন সেই বৃদ্ধ ব্যক্তি অবাক হয়ে যায়, এই বাচ্চাটাকে এখানে কে রেখে গেল? এ তো সেই গ্রামের, একা একা এখানে এলো কিভাবে? তখন লোমশ বলে, আমি একাই এসেছি, নিজে হেঁটে এসেছি, তোমাদের সবার সাথে দেখা করতে এসেছি, আমি তোমার নাতি, তোমার সাথে দেখা করতে এসেছি। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলে, তুই তো 3-4 দিন ধরে আমাদের চারপাশে ঘুরছিস, বলতিস তুই আমাদের নাতি, প্রমাণ দে তুই কিভাবে আমাদের নাতি হলি। তখন লোমশ, যে 1 বছর কয়েক মাসের ছিল, উঠে গিয়ে একটা লোহার বাক্সের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, বাবা জানো তো, বাবার বন্দুকটা এই বাক্সেই রাখা হয়, আর বাবা তো পুলিশের চাকরিতেও আছেন তাই না? এই কথা শুনে বৃদ্ধ তাকে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে, বলে, আমাদের রবীন্দ্র ফিরে এসেছে। এবার সেই বৃদ্ধের বিশ্বাস হয় যে এই তাদের নাতি। এরপর সে আরেকবার পরীক্ষা নিতে চায়। তখন লোমশকে নিজের সাথে বাড়ি নিয়ে যেতে চায়। তখন যেখানে সে ছিল সেটা ছিল পশু রাস্তাবল। তখন সে লোমশকে নিয়ে যেতে যেতে দেখে যে লোমশ সামনে চলতে থাকে আর বলে, চলো বাবা আমি তোমাকে বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছি। আর এই ছেলে লোমশ নিজের বাড়ি পৌঁছে যায়। নিজের গ্রাম থেকে 1.5 কিলোমিটার পথ পেরিয়ে হেঁটে আসে। প্রথমে পুকুরে যায়, তারপর দাদার কাছে, তারপর নিজের বাড়িতে। বাড়ি পৌঁছে মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ে আর বলে, মা তুমি তো খুব কাঁদতে, 5-5টা ফুপুদের কাছে বলতে আমার ছেলে কোথায় গেল, দেখো মা আমি ফিরে এসেছি তোমার জন্য। এই কথা শুনে মা হতবাক হয়ে যায়। তখন বাইরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ব্যক্তি খুব খুব করে কাশে, কারণ বন্ধুরা আমাদের প্রথা অনুযায়ী বয়স্ক পুরুষদের সামনে মহিলারা পর্দা করত। তখন মা দাঁড়িয়ে যায়। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলে, এই তো তোমার সেই ছেলে যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। বন্ধুরা এরপর সে মায়ের সাথে অনেক কথা বলে, বাড়ির অনেক কথাও সে বলে।
যেসব কথা রবীন্দ্র আর তার মাই জানত। তখন মা তাকে বুকে জড়িয়ে ধরে, তারপর দেখা সাক্ষাৎ শুরু হয়। 1 বছর কিছু মাস বয়সের একটি ছেলে তার মায়ের চোখের জল মুছে দেয় আর বলে, মা তুমি চিন্তা করো না, এখন আমি তোমার কাছেই থাকবো। তুমি তো আমার জন্য অনেক কেঁদেছো, তাই তো আমি ফিরে চলে এসেছি। আমাকে যমরাজ আবার ফিরিয়ে দিয়েছে। এরপরে সেই বৃদ্ধ ব্যক্তি বলে, আমি একে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসি, পরে আবার এদিকে আসবো। এবং এখানেই লোমশকে সেই দাদু কোলে তুলে নেয় আর বলে, বাবা এখন তো আমি তোমাকে তোমার বাড়ি ছেড়ে আসতে যাচ্ছি, তবে তোমার বাবার সঙ্গে মিলে আবার তোমাকে নিয়ে আসবো। এরপরে 2 দিন পর মানকশিরি গ্রাম, এবং সেখানে বড় একটা পঞ্চায়েত বসানো হয়। পঞ্চায়েতে যখন কথা শুরু হয় তখন যে কথা হয় তা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। সেখানে লোমশের মানে রবীন্দ্রের মা বাবা এবং দাদু দলিল পঞ্চায়েতের সামনে রেখে বলে, আমাদের শুধু আমাদের নাতিকে ফিরিয়ে দাও, আমরা আমাদের অর্ধেক জমি দিয়ে দেব লোমশের মা বাবাকে, আর আজ থেকে এই ছেলে আমাদের হবে। এটা শুনে লোমশের মা ভেঙে পড়ে এবং তার 1 বছরের ছেলেকে আঁচলে লুকিয়ে বলে, এটা কেমন পঞ্চায়েত? পঞ্চায়েত কিভাবে আমার থেকে আমার সন্তানকে আলাদা করতে পারে? এত নিষ্ঠুর সমাজ হতেই পারে না। আমি আমার ছেলেকে কোনো অবস্থাতেই দেব না। আমি চাই না ওদের সম্পত্তি, চাই না ওদের কিছু। আমি আমার ছেলেকে ছাড়বো না। এবং লোমশের মা জোরে জোরে কাঁদতে থাকে এবং পঞ্চায়েত প্রধানের কাছে হাত জোর করে বলে, আমি আমার সন্তানকে দিতে পারবো না। এরপরে রবীন্দ্রের দাদু লোমশের মা বাবার পায়ে পড়ে যায় এবং বলে, বেটি আমি আমার নাতির ভিক্ষা চাইছি, ও আমার নাতি, ও দ্বিতীয় জন্ম নিয়েছে, ওকে আমাকে দিয়ে দাও। তখন সে বলে, বাবা আপনি যেমন ভিক্ষা চাইছেন, আমি তো ওকে গর্ভে ধারণ করেছি, আমি কিভাবে ওকে আপনার কাছে দিতে পারবো? আপনি ভাবুন তো, আমি কিভাবে আমার সন্তানকে পর করে দেব? এদিকে পঞ্চায়েতও কারোর সঙ্গে অন্যায় করতে পারে না। তখন তারা বলে, দেখা করতে না হয় নাই বা দিলেন, কিন্তু আমাদের ওর সঙ্গে দেখা করার অনুমতি দিন। তারপর পঞ্চায়েতের তরফ থেকে লোমশের সঙ্গে দেখা করার অনুমতি মেলে এবং বন্ধুরা লোমশের সঙ্গে দেখাশোনা শুরু হয়। যখন দেখাশোনা শুরু হয় তখন লোমশের দাদু জিজ্ঞাসা করে, বাবা আরও কি হয়েছিল তোমার সঙ্গে? তখন লোমশ যখন সে 2.5 বছরের হয়, কারণ তখনও আসা যাওয়া চলতো, সে বলে, দাদু সেদিন আমি যখন মারা গিয়েছিলাম, যখন আমাকে সাপে কামড়েছিল, আর তোমরা যখন আমার দেহ দাফন বা নদীতে ভাসানোর কথা বলেছিলে, আমি তখন তোমাদের সামনে গিয়ে বলেছিলাম, তোমরা আমার সঙ্গে এটা কেন করছো? আমি তো তোমাদের সঙ্গে থাকতে চাই। কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছিল না। আমি অনেক চেষ্টা করেছিলাম। দাদু যখন তোমরা আমার দেহ পুকুরের পাশে দাফন করলে, তখন আমি ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছিলাম সেই মাটি সরিয়ে আমার দেহ বের করতে, কিন্তু পারছিলাম না। ক্লান্ত হয়ে বাড়ি চলে আসতাম। আমার পিসিরা খুব কাঁদতো আমার জন্য। আমার মা তো ঘরের কোণে আমাকে সারা দিন খুঁজতো। যখন মা আমার জন্য রান্না করতো তখন বলতো, রবীন্দ্র আয় খেয়ে নে। ঘুমের মধ্যেও মা আমার নাম উচ্চারণ করতো। দাদু আমি প্রায় 1 বছর ঘরেই ছিলাম এবং সবার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম। ঈশ্বর অনেক সাহায্য করেছিল মাকে যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম। বন্ধুরা এই কথা শুনে রবীন্দ্রের দাদু খুব অবাক হয়ে যায় এবং গীতা পড়তে শুরু করে, রামায়ণ পড়তে শুরু করে, কারণ রবীন্দ্রের দাদু ছিলেন খুব বাস্তববাদী মানুষ। কিন্তু যখন তার নাতি এমন সব কথা ফাঁস করে তখন তার ঈশ্বরে বিশ্বাস জন্মায় এবং এরপর রবীন্দ্র অর্থাৎ সেই জন্মের লোমশ আরও এক কথা বলে। সে বলে, দাদু আমি ওপরে গিয়েছিলাম, ওপরে গিয়ে একটা আদেশ আসে, এই ছেলেকে তাড়াতাড়ি নিচে পাঠাও এবং দেখাও যে ওর পরিবারের লোকেরা ওর দেহের সঙ্গে কি করছে। তখন দাদুর গায়ে কাঁটা দিয়ে ওঠে যে গীতায় বা পুরাণে যা বলা হয় সব সত্যি এবং সে পূজা পাঠে লেগে যায়। আজ আমি আপনাদের জানাই, এখন লোমশের বয়স প্রায় 40 বছর। লোমশ বলেন, বড় অসুবিধার জীবন। একদিকে থাকে গত জন্মের পরিবারের টান, আর একদিকে এই জন্মের পরিবারের। যার আত্মায় গত জন্মের স্মৃতি থাকে তার আত্মা বাধা পড়ে থাকে এবং খুব অস্থির হয়ে যায়, তার ঠিকমতো ঘুম হয় না। বন্ধুরা কথাটা তো ঠিকই বলেছেন লোমশ, ঘুম ভালো হয় না। ভাবুন তো, একটা দারুণ ধনী ঘর থেকে এসে একটা সাধারণ বাড়িতে জন্ম নেয়, জীবন চালানো কঠিন হয়ে যায়। লোমশ জানান, আমি MA পাশ করেছি, তারপর BEd, তবুও আমি রাজমিস্ত্রির কাজ করি। খুব বড় কথা, এত পড়াশোনার পরেও আমি একজন রাজমিস্ত্রি।
লোমশ বলেন, আমি জীবনে অনেক সংগ্রাম করেছি। কেন করেছি? কারণ মন টানতো। যখন আমার বাবা বা দাদু মারা যায় তখন আত্মা কেঁদে ওঠে। যখন এই জন্মের বাবা মা চলে যায় তখনও সেই স্মৃতি মনে পড়ে। যখন কাউকে মরতে দেখি তখনও সেই মুহূর্ত মনে পড়ে যায় যখন আমি এই দেহ ত্যাগ করেছিলাম। সাপ আমায় কামড়ালেও 2 যমদূত এসে আমায় চাবুক মেরে প্রাণ বের করে নেয়, তারপর ওপরে নিয়ে যায়, আবার পাঠায়। দেখো, যারা তোমায় ভালোবাসে তারাই তোমার দেহ তাড়াতাড়ি সরিয়ে দিতে চায়। এই সব রবীন্দ্র লোমশকে দেখানো হয়। সে 2টো জীবনের মধ্যে বাঁচে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। খুব অসাধারণ গল্প। যে 6 মাসে হাঁটতে শেখে এবং 1 বছরের মধ্যে 1.5 কিলোমিটার হাঁটে, যেখানে ওর দেহ দাফন হয়েছিল। আশ্চর্য ব্যাপার। আর একটা বাবা যিনি অর্ধেক সম্পত্তির দলিল নিয়ে গিয়ে বলেন, দ্বিতীয় জন্মের ছেলেকে নিয়ে এসেছি। আজকের যুগে যেখানে ভাই ভাইকে সম্পত্তি দেয় না, সেখানে একটা যুগ ছিল যখন মৃত্যুর পরেও ফিরে আসা ছেলেকে সম্পত্তি দিতে প্রস্তুত হতো। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা নিন। যারা ভাবে ঈশ্বর নেই তারা ভুল। ঈশ্বর সব আছেন, সব দেখছেন, আর তোমার কর্মের বিচার তিনিই দেবেন। তুমি যতই ভালো সেজে থাকো না কেন, পাপ করলে সেই দাগ ঈশ্বর দেখতে পান। এই কথাগুলো মনে রেখো আর জীবনে একটু বদলানো, নিজেকে বদলাও, যাতে ওপরে যাওয়ার পর ঈশ্বরের সামনে একটা ভালো আত্মা হিসেবে পৌঁছতে পারো। এই গল্প থেকে শিক্ষা নিতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে মতামত জানাবে। এখন বিদায় নিই, সন্ধ্যার ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।